মিস্টার রিশাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যেই হোক না কেন প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদটা পাওয়া মাত্র হাত থেকে ফোন পড়ে গেল ঋত্যর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋত্য সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তায় হৃদস্পন্দন ক্রমশ কমে আসছে ঋত্যর। রিশাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলা সেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো রিশাদকে হারাতে বসলো সে? দুহাতে মাথা চেপে ধরে ছটফট করতে লাগে ঋত্য, যেন মাথাটা কেউ ছিঁড়ে খাচ্ছে। ঋত্যর এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলায়ও ভুলটা তার ছিল, আজও ভুলটা তারই। মিসেস রিশাদ আফসান, আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্ক করেছেন প্রচুর। সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্টারনাল ইনজুরিও আছে। ডক্টর, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। থ্যাঙ্কস ডক্টর, টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে রিশাদের কেবিনের বাইরে দাঁড়ায় ঋত্য। রিশাদের কপালে হাতে পায়ে ব্যান্ডেজ। বন্ধ চোখ জোড়ার মাঝে কত যে অভিমান, অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋত্য। নিজের বলা একটা মিথ্যার জন্য আজ রিশাদের এই অবস্থা। কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋত্য। নিজের উপর তীব্র রাগ আর বিতৃষ্ণা কাজ করছে তার। রিশাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। ঋত্য, হ্যাঁ রিশাদ, আমি এখানেই আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে রিশাদের কাছে বসলো ঋত্য। তো তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। তো তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না রিশাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না। রিশাদ, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এতদিন তো ছিলে বেঁচে, এই রিশাদ আর কোনোদিন তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে। আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রিশাদ, একটাবার কথা শোনো আমার। গেট লস্ট। রিশাদ প্লিজ, আই সেড গেট লস্ট। ঋত্য বেরিয়ে আসে রিশাদের কেবিন থেকে। চোখের জল বাধা মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে। রিশাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋত্য। বস, রিশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঋত্য ম্যাম হসপিটালে গেছেন। ও ওকে, ফোন রাখো। রিশাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ব্রু কুঁচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে ঋত্যর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পানি। রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারল রিশাদ পানি খেতে চায়। রিশাদের নিষেধ করা সত্ত্বেও ভেতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতে রিশাদ দেখল ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরল রিশাদ। মুহূর্তে গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রিশাদের দিকে তাকাতেই ঋত্য দেখল রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে রিশাদের হাতে বেঁধে দিতে গেল। ঋত্য এগোতেই রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারে থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখলো রিশাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমু এঁকে দিল। রিশাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্য। ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। এটা আমি কি দেখলাম? ঋত্য, রিশাদ, ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে এটা? রিশাদ কিভাবে ঋত্যকে কাছে টেনে নিতে পারে? ঋত্য আমার, ঋত্য শুধু দিব্যর। রিশাদ আফসানের কোনো অধিকার নেই ঋত্যর উপরে। রিশাদ আফসান, তোকে আমি
কোনো দিনও আমার ঋত্যর কাছে আসতে দিব না। কিন্তু ঋত্য, সেও কি রিশাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে ছেয়ে যায় দিব্যর মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর রিশাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথায় চির ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যর ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে ঋত্য আর রিশাদের ভালোবাসা। রিশাদ, ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই? তোর কাছে আসলে সব ভুলে যাই, সমস্ত রাগ অভিমান, শুধু তোর কাছেই থাকতে মন চায়। রিশাদ, ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম দেখে ঢং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন রিশাদ, তোর প্রেমে। কিন্তু বুঝিস না তুই, তোর কাছে তো আমি একটা লুচ্চা, যে কিনা টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলেছে। রিশাদ প্লিজ, একটা কথা বলি। বলেন। সে রাতে আমাদের মধ্যে কিছু হয়নি, আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ওসব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, এই রিশাদ আফসান এতটাও চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস? বাসিস না? এটা শুধুই তোর নাটক। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে পড়ে যায় রিশাদ। ঋত্য ডক্টরকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর রিশাদকে রিলিজ দেওয়ার পর থেকে রিশাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। রিশাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সব ও একাই করে। রিশাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণই রিশাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কি লাগে রিশাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রিশাদের মন, কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারে না রিশাদ। অদ্ভুত একটা সংকোচ অনুভব করে। ঋত্য, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোনো ক্ষতি হোক আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বোঝেন। প্রেগনেন্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো 1 লাইন বেশি বোঝেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভের সন্তান দিব্যর। একটাবার এক্সপ্লেন করার সুযোগটা অবধি দিলেন না। কেন? আপনার ইগো। সবসময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? ঋত্য, বেশি বলছো তুমি। একে তো নিজে মিথ্যা বলেছ, তার উপর। এই চুপ, কথা শেষ হয়নি আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। রিশাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে, কিন্তু একটাবারের জন্য একা ছাড়ে না রিশাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকে তো রিশাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলল বিয়ের। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠা তো বহু দূরের কথা। রিশাদের মনে অনুতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। রিশাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে, তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতে ঋত্য আসলো রিশাদের কাছে। ঋত্য, শোনো তো। বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত। গিটার বাজানোর জন্য আমি ওনার হাতের ব্যান্ডেজ খুলে দিব? ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ, এত বকবক কেন? গিটার দিবা? না, প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না কিন্তু, বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না, তুমি গিটার বাজাবে। আমি পারি না।
কাছে আসো, শেখাচ্ছি। রিত্ত গিটার নিয়ে রিশাদের কাছে যেতেই রিশাদ রিত্তকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে রিত্তর হাতের উপর হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে ওঠে রিত্ত। রিশাদ আলতোভাবে রিত্তর হাত গিটারে রাখলো। রিশাদ গিটার বাজাচ্ছে আর রিত্ত চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতের ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে রিত্তর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল রিত্ত। লাফ দিয়ে উঠে বসলো রিত্ত। রিশাদ বাঁকা এসে রিত্তর দিকে তাকিয়ে রইল। রিত্ত চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা, কথাটা বলেই মনে মনে হাসলো রিশাদ। না, আমি রিশাদকে জিততে দেব না। কিছুতেই রিত্তকে হারাতে পারবো না। রিত্ত আমার, শুধুই আমার। রিত্ত শুধু দিব্যর। রিশাদ আফসান, তোর মৃত্যু আমার হাতে। চিৎকার করে কথাগুলো বলছে দিব্য। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দিব্য, চিৎকার করছো কেন? আমি ছাড়বো না, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য, লিসেন টু মি। দিব্য, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য। দিব্যকে ঝাঁকাতে লাগলেন বিধান মাহমুদ। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অজানা আতঙ্কের আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদের। কি করবেন তিনি বুঝতে পারছেন না। রিত্তর জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ঢোক গিলছেন বিধান মাহমুদ। এই বুঝি কোনো খারাপ খবর ধেয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলেই খারাপ খবরে হয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি। বুকে চিনচিন ব্যথা করছে। রিত্তকে আমার মনের কথা জানাতে হবে। আমি রিত্তকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণ্য জীবনকে ভালোবাসা দিয়ে আবৃত করতে একমাত্র রিত্তই পারবে। রিত্তই হবে এই রিশাদের রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকি হাসছে রিশাদ। ঠিক তখনই রিত্ত রুমে ঢুকলো। রিশাদকে হাসতে দেখে রিত্ত ভ্রু কুঁচকে তাকালো। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফলাইন। কে সে? বলা বারণ। ওহ, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। রিশাদের শেষ কথাটা শুনে রিত্তর মনে ঝড় উঠল। তার মানে রিশাদ অন্য কাউকে ভালোবাসে। রিশাদের জীবনে অযথায় পড়ে আছে রিত্ত। না, আর সম্ভব না। আমি চলে যাব রিশাদের জীবন থেকে। রিশাদ সুখে থাক নিজের লাইফলাইনকে নিয়ে। আর কখনো রিশাদের লাইফে আসব না। আর নাই কখনো নিজেকে মিসেস রিশাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনের, আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রিত্ত। তুমি আমার লাইফলাইন রিত্ত, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্না গিভ ইউ আ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রপোজ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে ঘরে তুলব। আর কষ্ট দিব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ রিত্ত, আই লাভ ইউ মোর দেন এভরিথিং। মনে মনে ভাবছে রিশাদ। আজ রিশাদ রিত্তর 6 months অ্যানিভার্সারি। রিশাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। রিত্ত তো ধরেই নিয়েছে আজ রিশাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফলাইনকে বিয়ে করবে। রিত্ত খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি রিশাদের লাইফলাইন এলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। রিত্তর কাজকর্ম দেখে রিশাদ হাসছে শুধু। পাগলিটা কত ভালোবাসে তাকে। অবশেষে রিশাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয়ে কাঁপতে শুরু করলো রিত্ত। রিত্ত কিছুতেই মাইক দিচ্ছে না রিশাদকে। রিত্তর কাজ দেখে রিশাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে রিশাদ জোর করে মাইক নিল রিত্তর হাত থেকে। রিত্ত এখন কেঁদে দিবে এমন অবস্থা। রিশাদ বেবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে, সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস ইউ টু মাই লাইফলাইন,
মাই লাভ। মেয়েটা শুধু আমার লাইফলাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই, শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু তার নামে লিখে দিতে চাই। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই লাভ মিস। রিশাদ কিছু বলার আগে দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরল। দিব্যকে দেখেই রাগ উঠল রিশাদের। মাইক রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিজের কাছে টেনে নিল রিশাদ। ঋত্যর গায়ে যদি তুই স্পর্শ করিস, তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ওহ কাম অন রিশাদ আফসান, ঋত্য শুধু আমার, ও আমাকে ভালোবাসে। ঋত্য কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই বেরিয়ে যা এখান থেকে। ঋত্যকে না নিয়ে তো আমি যাব না রিশাদ আফসান, ঋত্য শুধু দিব্যর হবে। বলেই ঋত্যর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে রিশাদ দিব্যর হাত বরাবর আঘাত করল। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকালো রিশাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝে ছলছল করা চোখ জোড়া লুকাতে পারল না। দিব্যর চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়াতে পারে। ভালোবাসার কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে রিশাদের দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। রিশাদ আর দিব্যর এই সংঘর্ষে কষ্টটা সেই বেশি পাচ্ছে। না রিশাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে, যেখানে সে ভালোবাসার জন্য হাতড়ে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তেই যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে, তাও অজানা তার। সে তো জানে না রিশাদের লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে ঋত্যর, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে দোআঁশায় মিশে যাচ্ছে। ধীরে ধীরে চোখটা বুজে আসলো ঋত্যর। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে ঋত্য। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঋত্যর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। ঋত্য নির্বাক চাহনিতে দেখছে রক্তে মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারির এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে রিশাদের দিকে ধরে। তা দেখে ঋত্য আর থাকতে না পেরে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। ঋত্য সরে যাও, তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি ঋত্য, নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটাই পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা কোয়েশ্চেনের উত্তর দাও। বলো, তুমি আমাকে কি একটুও ভালোবাসতে পারোনি? একটুও মায়া হয়নি আমার জন্য? আমি রিশাদকে ভালোবাসি। নির্লিপ্ত কণ্ঠে মাথা নিচু করে কথাটা বলতেই গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতেই ঋত্য দেখল দিব্য রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যর লাশ দেখে কয়েক মিটার দূরে সরে গেল ঋত্য। আগের ন্যায় নিজের মস্তিষ্ক অচল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। ঋত্য রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো। অতঃপর ঋত্যর পাশে এসে দাঁড়ালো। ঋত্য, ঋত্য লিসেন টু মি। ঋত্য কথাটা শোনো আমার। ঋত্য, ও আমার জন্য সুইসাইড করেছে। আমি দায়ী ওর মৃত্যুর জন্য। আমি দায়ী রিশাদ, আমি দায়ী। ঋত্য শান্ত হও তুমি। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম। এখন দিব্যকে। চুপ, একদম চুপ। কি পাগলামো শুরু করছিস? ইনাফ ইজ ইনাফ। রিশাদ ঋত্যকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। ঋত্য বোবার মতো বসে আছে। ক অবধি বের হচ্ছে না তার মুখ থেকে।
রিশাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে 2টা থাপ্পড় লাগাতে। ঋত্য, কবুল বলো। ঋত্য, কবুল, কবুল, কবুল। ঋত্য কবুল বলতেই রিশাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ডিম লাইটের মৃদু আভা, বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। রিশাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো ঋত্য। রিশাদের কথায় ধ্যান ভাঙে ঋত্যর। আলতো হাতে রিশাদের চুল টানতে শুরু করে ঋত্য। ঋত্যর এত আস্তে চুল টানা দেখে রিশাদ বলল, থাক, যে চুল টানতেছেন মাথার সব চুল ছিঁড়ে পড়ে যাবে। রিশাদের কথা শুনে রেগে গেল ঋত্য। বেশ জোরে সোরে রিশাদের চুল ধরে টান দেয় ঋত্য। রিশাদ আহ বলে চিৎকার দিয়ে ওঠে। ঋত্য মুখ টিপে হাসছে। রিশাদ ঋত্যর হাত ধরে টান দিল। রিশাদের বুকে এসে পড়ল ঋত্য। রিশাদ ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল। অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেলো। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে রিশাদ হেসে ঋত্যর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা। রিশাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ লুকালো। রিশাদ আলতো হাতে ঋত্যর মাথা হাত বুলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছেয়ে গেছে ওদের জীবনটায়। ঋত্যর শরীর থেকে এক ভালোবাসাময় ঘ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তরপুরে প্রশান্তির দোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস। নিস্তব্ধ রাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মত্ত একজোড়া জীবন, একজোড়া অস্তিত্ব। রিশাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় ঋত্য, আর রিশাদের আখিদয় ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। রিশাদ, উঠুন, আরেকটু পরে আমি বাবার সাথে দেখা করতে যাব। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠল রিশাদ। এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বলল, রেডি হয়ে নাও, যাও, 9টায় বেরোবো। রিশাদের কথায় ঋত্যর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঋত্য তড়িঘড়ি করে রেডি হতে যায়। চিন্তিতভাবে বিছানায় বসে আছে রিশাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত আহমেদের প্রতিক্রিয়া কিরূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে রিশাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা দীপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ রিশাদ একেবারেই ভাবশূন্য। একরকম চিন্তায় আছে সে। হুট করেই মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো রিশাদ। গাড়ি থামাতেই ঋত্য দৌড়ে ভেতরে ঢুকলো। রিশাদ গাড়ি পার্ক করছে। বাবা, ঋত্য, মা এসেছিস তুই? বিয়ে করে বাবাকে ভুলেই গেলি? না বাবা। আয় বস। জামাই কোথায়? ওই তো বাবা আসছে। দরজার দিকে তাকাতে বড়সড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এই যে রিশাদ। মুখের হাসি মিলিয়ে গেল তার। রিশাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। রিশাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে রিশাদ এখানে কি করছে। বাবা, বলবি তুই? বাবা, রিশাদই আমার বর। আমি ভালোবাসি রিশাদকে। যদি বাবাকে ভালোবাসিস, এক্ষুনি ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবা, আমি ভালোবাসি রিশাদকে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই রিশাদই কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ও দায়ী। এত সব জেনে ওকে ভালোবাসবি তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি, রিশাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও যদি ও আমাকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস? বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে।
রিত্ত। হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। রিত্ত দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলে তিনি নিজেকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেডে বসালেন। ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। রিশাদ আর রিত্ত বাইরে এসে দাঁড়ালো। রিত্ত কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতেই বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। রিত্তর চোখ বেয়ে অশ্রু ঝরছে। রিশাদ কিছুই বলতে পারছে না। ভুল তারও ছিল। প্রতিশোধের নেশায় অনেক নিচে নেমে গেছে সে। রিশাদ, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। রিশাদ, প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সব সময় থাকবো তোমার পাশে। ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে। তুমি বলো ছেড়ে দিব, বাকিটা আমি আর কন্ট্রাক্ট দেখে নিব। রিশাদ, আমি পারবো সব সামলাতে। আমার তোমার ওপর বিশ্বাস আছে। টেক কেয়ার। আমি আসছি। রিত্তর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল রিশাদ। রিত্ত তাকিয়ে রইল রিশাদের যাওয়ার পানে। যতক্ষণ না রিশাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তোর কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না বীর রিত্ত? বাবা, দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে। প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তোর জন্য, আর তুই কিনা রিশাদের সাথে ভালোবাসার জগতে মেতে আছিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা, বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গেছি। চোখ বন্ধ করে রিত্ত বলল, আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা, রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোনো প্রভাবই পড়বে না? এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই, এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে রিত্ত মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলোকে মনে জায়গা দিতে চাইল না রিত্ত, কিন্তু তারা জোর করে জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্যর রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা রিত্তর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। চোখ বুঝলেই রিত্ত দিব্য চেহারা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকে দরজার দিকে তাকিয়ে আছে রিশাদ। রিত্তর অনুপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হওয়ার। রিশাদ দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে রিত্ত ঢুকলো। রিত্তকে দেখে উঠে আসলো রিশাদ। রিশাদকে দেখেও যেন দেখলো না রিত্ত। সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডেস্কে বসলো। রিত্তর এমন আচরণে ভিমড়ি খাওয়ার উপক্রম রিশাদ। মেয়েটা এভাবে তাকে অবহেলা করে যেতে পারলো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে রিশাদের। রিশাদ রিত্তকে নিজের কেবিনে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও গেল রিত্ত। কি হয়েছে রিত্ত? এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি রিশাদ। আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি রিত্ত? আমি চাইলেও অধিকার খাটে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবার তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। রিশাদ, প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুল ছিলে রিত্ত? আমি বরাবরই ভুল ছিলাম রিশাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল। ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল।
দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল, আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো রিত্য? কি হয়েছে তোমার? রিত্য আর কিছু না বলে রেজিগনেশন লেটার রিশাদের হাতে ধরিয়ে দেয় রিত্য। অফিসে এসে আগে এটাই করেছে রিত্য। রিত্য, ইউ হ্যাভ গন ম্যাড। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না। আমি শুধু ঘৃণার যোগ্য। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ও, ভালো কথাই শুনবে না? ওকে ফাইন। মিসেস রিত্য, রিশাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। রিশাদ, কল মি স্যার। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে পারেন, ইউ উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস মিসেস রিত্য, আপনি ভুলে যাচ্ছেন। আপনার আর আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়ির। ওকে স্যার। রিত্য মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসলো। রিশাদের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিল রিত্য, যাতে রিশাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। রিত্য বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আদৌ ভালোবেসেছিল, আর রিশাদকেই কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে রিত্য। তবে এই দ্বন্দ্বে জয় যারই হোক, পরাজয়টা তার, একান্তই তার। মিসেস রিত্য, রিশাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসিফ ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়ে আবার রিশাদের কেবিনে ঢোকে রিত্য। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে। রিশাদ ড্রিঙ্ক করছে, একদম মাতাল অবস্থা। রিত্য চলে যেতে নিচ্ছিল, কিন্তু রিশাদ রিত্যকে টেনে নিজের কোলে বসালো। রিশাদের কোল থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলো রিত্য, কিন্তু রিশাদের সাথে পেরে উঠল না। রিশাদ পাগলামি করছে, কখনো রিত্যর গালে চুমু খাচ্ছে, কখনো বা রিত্যর চুলে। রিত্য পড়েছে আরেক ঝামেলায়। রিশাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতে হাত শক্ত হয়ে আসে রিত্যর। জোরে সোরে রিশাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। রিত্য কেবিন থেকে বেরোতে যাবে, তার আগেই রিশাদ রিত্যকে দেয়ালের সাথে চেপে ধরে। রিত্যকে নিজের 2 বাহুর মাঝে বন্দি করে নেয়। রিশাদের মুখ থেকে অ্যালকোহলের বিশ্রী গন্ধে গা গুলিয়ে আসছে রিত্যর। রিশাদ নেশা ভরা দৃষ্টিতে দেখছে রিত্যকে। রিত্যর গলার তিলটায় রিশাদের তীক্ষ্ণ দৃষ্টি। রিত্য রেগে রিশাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে রিশাদ ফ্লোরে পড়ে যেতে ধরল। বাঁচার জন্য রিত্যকেও টেনে ধরল রিশাদ। ব্যাস, রিশাদ পড়ল ফ্লোর, আর রিত্য রিশাদের বুকে। রিশাদের হৃদস্পন্দন কানে আসতে রিত্যর গলা শুকিয়ে আসলো। মনের ভিতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে রিশাদের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো সে। কিন্তু চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠল দিব্যর রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ালো রিত্য। দৌড়ে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো রিত্য। রিত্যর কান্না পাচ্ছে। না সে পারছে রিশাদকে ভালোবাসতে, আর না পারছে ভুলতে। এক গোলক ধাঁধায় আবদ্ধ হয়ে পড়ে আছে সে। এটা তুই ঠিক করছিস না রাহাত। রিত্য ভালোবাসে রিশাদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই না যে এর জন্য ওরা দায়ী। দোষটা দিব্যর ছিল। আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আমি কিছুতেই রিশাদকে রিত্যর ধারে কাছে ঘেঁষতে দিব না। রিশাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তাও তুই বলছিস ওকে মাফ করতে? দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। কষ্ট পাবে দুজন, কিন্তু ভালোবাসা ভুলবে না। রিত্যকে আমি রিশাদের থেকে আলাদা করবই, যাই হয়ে যাক না কেন।
ঋত্য কখনো রিশাদের হতে পারে না। ঋত্য আমার মেয়ে। আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। শত্রুতার এই মন গড়া খেলায় একটা জীবন নষ্ট হয়েইছে, তুই আরেক জোড়া জীবন নষ্ট করতে চাচ্ছিস? বিধান, তুই এত সহজে রিশাদকে মাফ কিভাবে করতে পারিস? ও বুঝেছি, সম্পত্তি তো তুই হারাসনি, হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ডুবতে যাচ্ছি। তুই বেশি বলছিস বিধান। টাকা থাকলে সব হয়। আজ টাকা আছে বলেই তুই এসব বলতে পারছিস। রাহাত আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলেন বিধান মাহমুদ। অতঃপর দেয়ালে ঝুলে থাকা দিব্যর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য ঋত্যকে একা থাকতে দেয়নি। সব সময় ঋত্যর কাছে আসার চেষ্টা করেছে, ঋত্যকে ভালোবাসার চেষ্টা করেছে। ঋত্য আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা, তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তে মুচকি হাসল ঋত্য। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকে ঋত্যকে ডাকা। ঋত্য কেবিনে ঢুকতে চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনও তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ঋত্যর। লজ্জা মাখা চোখে রিশাদের দিকে এগোয় ঋত্য। তো কেমন হলো সারপ্রাইজ? খেয়ে বলুন। আপনি যখন করেছেন ভালোই হবে, খেয়ে বলো তাড়াতাড়ি। ঋত্য প্লেটের কাছে এগোতেই লেবুর তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথে গা গুলিয়ে ওঠে ঋত্যর। রিশাদ বুঝতে পারে না হঠাৎ ঋত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋত্য। রিশাদ চিন্তিত হয়ে পড়ল। যে মেয়েটা লেবু ছাড়া খাবারই খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না? ঋত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করলো কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটের সব কিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখে মুখে পানি দিল ঋত্য। ঋত্য ওয়াশরুম থেকে বের হতে রিশাদ দৌড়ে গিয়ে ঋত্যকে বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলি আসলো, এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই, আমি ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি, উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই, আমি যাওয়ার সময় ডক্টরকে দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, তার ঋত্য কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋত্য তাড়াহুড়ো করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তো তুমি এখানে? আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা, যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋত্য। ঋত্য চলে যাওয়ার পর থেকে চিন্তা যেন বেড়ে গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। ঋত্যর চিন্তায় মাথায় চিড় ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ। মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরে ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ। নিজেকে স্থির করে ঋত্যকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশও বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী।
বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো? বেশি কথা বলবি না। তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি তুই, আর আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলছিস? বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলো আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমি যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি। আমি রিশাদের বিবাহিত স্ত্রী। এমনিতে কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। ওই নাটক করেই তো ঋত্যকে এনেছি আমার কাছে। এবার বিয়েটাও দিয়ে দিব। রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল ঋত্য। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের। ঋত্যর কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবেন না তিনি। এসব ভাবতেই চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে ঋত্যকে চেক করছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন বললে ভুল হবে, পায়চারি করছেন। ঋত্য চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, মিষ্টিমুখ করুন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি? মনে মনে বললেন, সর্বনাশ, এটা যদি ঋত্য জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে, তখন আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না। ঋত্যকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ের তো বিয়েই হয়নি। একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে নোংরা ছেলের অংশ নিজের গর্বে জানলে আত্মহত্যা করবে। সরি মিস্টার আহমেদ, আমাদের হসপিটালে অ্যাবর্শন করানো হয় না। আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না। ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বোঝেন, তবে ঋত্যর ইন্টারনাল উইকনেস আছে। অ্যাবর্শন করালে হয়তো সে বাঁচবে না, কিংবা কখনোই মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করা যায়। অফকোর্স, ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারেন। দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর ঋত্যর জ্ঞান ফেরে। রাহাত আহমেদ ঋত্যর পাশে বসলেন। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতেই মাথা ঘুরে পড়ে গেছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দিব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহিদ আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে ঋত্যকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত। তিনি কিছুতেই বুঝতে পারছেন না ঋত্যকে না জানিয়ে কিভাবে ঋত্যর অ্যাবর্শন করাবে। মাথায় বেশ কিছু ছক কষছেন তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি জ্বলালেন ঠোঁটে। সময় কাটছে। ঋত্যর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি ঋত্য। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে ঋত্যর। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন। বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে এক পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? ওরা জানে আমাদের কাজ। আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবারে মিশিয়ে দিবেন, তারপর আমাদের কল করবেন। আমরা গিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসব।
কেউ সন্দেহ করবে না। আচ্ছা, বুঝলাম। কাজটা কালকেই করতে হবে। কাজ শেষ হলে টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানি হাসি দিলেন রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। ঋতুর জীবন থেকে রিশাদের অংশকে চিরতরে মুছে দিতে চলেছেন তিনি। ঘৃণা জিনিসটা বড্ড ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণা 3টে জীবন নষ্টের পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে ঋতু। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। ঋতু বেঘরে ঘুমোচ্ছে কড়া ডোজের মেডিসিনের প্রভাবে। তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য আর চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর ঋতুর সুস্থতা। সকাল থেকেই মনটা বিষণ্ণ রিশাদের। ঋতু অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরো বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতেই নিজেকে আতঙ্কের বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। ঋতুর বাড়িতে এসে দাঁড়ালো রিশাদের গাড়ি। গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি, তাও এত টেনশনে? ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যা বলছি কর। আচ্ছা তুই নাম্বার সেন্ড কর। রিশাদ দীপকে ঋতুর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ ঋতুর লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারে লালবাতির আড়ালে চলছে এক অনাগত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান ঋতুর গর্ভের সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। ঋতু তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্যে লাগা দাগ। লোভ কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারের পণ্যের ন্যায় ভাবা হয় তা বোঝা দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয়ই না, কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবে দুঃখটা আজন্ম রয়ে যাবে। বিন্দুমাত্র পিতৃত্ববোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতে চমকে তাকালেন তিনি। এই বুঝি রিশাদ এলো। ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি নাম মনে করার চেষ্টা করলেন তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে ফোনটা তুললেন তিনি। হ্যাঁ বাবা আদিল বলো। না মানে আঙ্কেল, আপনি কোন মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা, আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রে কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কিনা তার চরিত্রে দোষ নিয়ে কথা বলছো। আমি চোখ বন্ধ করে কিছু বলছি না, আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবর্শন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞান, এ আপনারই মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবর্শন করাচ্ছে। আপনি কোথায়? ওটির বাইরে? থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলে ওটির বাইরে আসতেই মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ের আগে অ্যাবর্শন করাচ্ছে। বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিডার খায় নাকি? বেশি বলছো তুমি আদিল, বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তুমি, তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসা যে অবৈধ সেটা কি? তোমার এত সাদো সেজে কাজ নেই। আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই।
সোজা হিসাব, ঋত্যর অ্যাবর্শন যেহেতু হয়েই গেছে, তুমি ওকে বিয়ে করে নাও। নয়তো কি তোমার এই অবৈধ কাজের কমপ্লেন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও, ঋত্যকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার! লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এখনই ঋত্যকে বিয়ে করা। ঋত্য শুধুই রিশাদের। পেছন থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পিছনে তাকাতে রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে, রাহাত আহমেদের বলা প্রতিটি কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের, রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। রিশাদের মাঝেও আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। ঋত্য কোথায়? রিশাদ, আমি বলেছি ঋত্য কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। ঋত্য কোথায়? ও ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতে রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে ঋত্যকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতে রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। ঋত্য স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋত্যকে কোলে তুলে নিল। আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল ঋত্য। ঋত্যকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগ চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাফ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। রিশাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথাও ভাবলে না। আমার গর্ভের সন্তান কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্যর। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে। অনুশোচনার অগ্নিতে পুড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝে পুলিশ এলো, সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না ঋত্য। যতই অনুশোচনা থাক, এই চোখ দুটো তার সন্তানের খুনির। পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরে নিয়ে যাবে। ঠিক এমন সময় আদিল বলে ওঠে, আমি ঋত্যর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র রিশাদ ঋত্যর চোখ জলজল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য রিশাদের সাথে এলো। বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর কোল আলো করে এসেছে তাদের অংশ। ঋত্য রিশাদের প্রথম সন্তান হৃদ। ছেলেটা পুরো রিশাদের মতো হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্যর চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনার অনুতপ্ত দৃষ্টিতে সামনে এসে দাঁড়াতে ঋত্য বাবার কাঁধে মাথা রাখল। রিশাদ মুচকি এসে উপলব্ধি করল দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেলে একজোড়া জীবনের ভালোবাসা। হৃদের ছোট্ট ছোট্ট পায়ে পথ চলার মাঝে জুড়ে থাকবে ঋত্য রিশাদের ভালোবাসা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।